শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমাদের আজকের লেকচারটা হচ্ছে আমি লেফটেন্যান্ট আনোয়ার গার্লস লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের আইসিটি এর ইয়ার ফাইনাল এক্সামের প্রশ্ন সমাধান করছে। এই প্রশ্নটা তোমাদের ইয়ার ফাইনাল ছিল না? না স্যার, ক্লাস টেস্ট প্রশ্ন সমাধান করছি। ক্লাস টেস্টের ভিতরে আমাদের আজকে অধ্যায় নাম্বার 4 এর যে প্রশ্নটি আসছে মূলত একটা টেবল থেকে। টেবলটা ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লিখতে হবে, যেটা আমাদের পুরো উদ্দীপকের গয়ার ঘ নাম্বারটা পড়লে বুঝতে আমাদের আর অসুবিধা হবে না। প্রথমে আমরা আগে দেখবো যে উদ্দীপকের মূল বিষয়বস্তুগুলো কি। উদ্দীপকের মূল বিষয়বস্তু হচ্ছে অধ্যায় নাম্বার 4 থেকে আসছে এবং সেটা মূলত একটা HTML টেবল। কিন্তু টেবলের মধ্যে অনেক কিছু লেখা আছে। টেবলের মধ্যে অনেক ধরনের ফন্ট ট্যাগের ব্যবহার দেখানো আছে। যে এখানে মূলত অ্যাডমিশন 2021-22 এটা হচ্ছে টেবলের ক্যাপশন, এবং ক্যাপশনটা সবসময় টপে রাখতে হয়। আর রিকোয়ারমেন্টস এটা টেবলের হেড, গ্রুপ টেবলের হেড, জিপিএ টেবলের হেড। এই তিনটা হচ্ছে টেবলের হেড, কারণ তিনটাই টেবলের সেলের ঠিক সেন্টারে আছে এবং এটাকে হাইলাইটস করা হয়েছে। আর বাকি হচ্ছে হিউম্যানিটিজ, বিজনেস স্টাডিজ এন্ড সায়েন্স, তারপরে জিপিএ 3.50, 4.50 প্লাস, তারপরে 5, এইগুলো হচ্ছে টেবলের ডেটা। আর এর পরবর্তী যে সেলটা আছে, বড় যে সেল, এই সেলটাকে মার্জ করা হয়েছে ঠিক যেভাবে রিকোয়ারমেন্টস যে অংশটা আছে এখানেও মার্জ করা হয়েছে। দুইটা কলামকে মার্জ করা হয়েছে, দুইটা কলামকে মার্জ করে একটা সিঙ্গেল কলামে দেখানো হয়েছে রিকোয়েস্টমেন্টের মধ্যে। এবিসি কলেজ যেটা লেখা আছে এখানে মূলত কয়টা সেলকে মার্জ করা হয়েছে বা কয়টা রোকে মার্জ করা হয়েছে? এখানে কয়টা রোকে মার্জ করা হয়েছে প্রতীক্ষা? এবিসি কলেজের মধ্যে 5টা রো। 1 2 3 4 5। এখন এবিসি কলেজের যে লোগোটা আছে এই লোগোর নাম কি দেওয়া ছিল? logo.png। এই যে logo.png এরকম হতে পারে জেপিজি, এরকম হতে পারে জেপিইজি, এরকম হতে পারে বিএনপি, এটা বদলি মনে করো না বিএমপি, এটা হলো বিএনপি। বি ও সরি, এটা বিএনপি লিখেছি কেন? এটা তো হবে বিএমপি। আমি নিজেও বিএনপি লিখে ফেলেছি। বিএমপি মানে বিট ম্যাপ। তারপর হচ্ছে জেএফআইএফ, মূলত লোগো ইমেজের মধ্যে আরেকটা আছে জিপ ফাইল, জিআইএফ। দেখবো অনেক সময় ইমেজ মুভমেন্ট করে, এগুলোকে বলা হচ্ছে ইমেজের ফাইল এক্সটেনশন নেম। এটা নিয়ে অনেক আলোচনা করেছি এর আগে। ফাইল এক্সটেনশন নেম গুলো কি? ইমেজ ফাইলের নাম বা পরিচয়। এর ঠিক নিচে লিখতে হবে এবিসি কলেজ, অর্থাৎ ইমেজের নিচে লিখতে হবে এবিসি কলেজ। সেটা বোল্ড মানে তোমাকে বোল্ড করতে হবে অথবা এটাকে স্টপ ট্যাগে দেখাতে হবে। আর কম্পালসরি সাবজেক্ট হবে আন্ডারলাইন, তার নিচে হবে বাংলা, ইংলিশ, আইসিটি। কিন্তু এই সবগুলো আবার ইটালিক দেওয়া আছে। ইটালিক ইটালিক মানে কি? বাঁকা হবে। প্রশ্নটা ভালো করে পড়তে হবে, তাহলে বুঝতে পারবো। এরপরে দেখো ক নম্বরে দেওয়া আছে ওয়েব ব্রাউজার কি। ওয়েব ব্রাউজার আমরা যেমন ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা মিনি, সাফারি, বোল্ট ব্রাউজার এগুলো ব্যবহার করি। তোমাদের মোবাইল ফোনে সব থেকে বেশি তোমরা যে ব্রাউজারটা ব্যবহার করো ম্যাক্সিমাম সবাই, সেটা হচ্ছে হয় ইউসি ব্রাউজার আর না হলে গুগল ক্রোম। তোমাদের ফোনের তোমরা যে ব্রাউজিং সফটওয়্যার ব্যবহার করো এই ব্রাউজিং সফটওয়্যারের নাম বলো আমাকে। এলমা কোন ব্রাউজিং সফটওয়্যার ব্যবহার করো? স্যার ক্রোম। ক্রোম। সারিকা? স্যার ক্রোম। আমিও। প্রতীক্ষা? স্যার আমিও ক্রোম ইউজ করি। আচ্ছা, ক্রোম হচ্ছে গুগলের নিজস্ব ব্রাউজার।
ওয়েব ব্রাউজার গুগল ক্রোম। তাহলে প্রশ্ন হচ্ছে গুগল ক্রোম কি? ওয়েব ব্রাউজার কি? ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোমকে যদি আমি একটা ওয়েব ব্রাউজার কল্পনা করি তাহলে গুগল ক্রোমটা হচ্ছে একটা অ্যাপস। গুগল ক্রোম কি একটা অ্যাপস না? জি স্যার। এই ক্রোম বলা ঠিক আছে? স্যার একটা ও হবে স্যার। একটাও হবে, রাইট। গুগল ক্রোম, এটা মনে রাখার নিয়মটা হচ্ছে আমাদের এক শিক্ষক ক্লাসে এসে গুগল রে বলতো গুগলি, গুগলি সঠিকভাবে সে লিখতে পারে গুগল, গুগলি। আর ক্রোম রে বলতো চরম, চরম হিসেবে মনে রাখলে বানানটা ভুল হবে না। যাই হোক, আমরা তো আর গুগলি চরম বলবো না, আমরা গুগল ক্রোমে বলতে হবে। জাস্ট মনে রাখার টেকনিক শেখাই দিলাম। নাও ওয়েব ব্রাউজার হিসেবে যদি আমি গুগল ক্রোম কল্পনা করি তাহলে গুগল ক্রোমটা হচ্ছে একটা অ্যাপস। কি বললাম? APPS, অ্যাপস মানে কি? অ্যাপস মানে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে পরীক্ষাতে আসলো ওয়েব ব্রাউজার কি, তাহলে বলতে হবে ওয়েব ব্রাউজার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কি বলতে হবে? একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা সংজ্ঞা কি লিখেছে এলমা? জি স্যার। ওয়েব ব্রাউজারের সংজ্ঞা কি লিখেছো? কিছু একটা লিখেছো, জি রাইট? স্যার ভুলে গেছি। অনেকে লিখতে পারে গুগল ক্রোম কে ওয়েব ব্রাউজার বলে, অনেকে লিখতে পারে। না স্যার এগুলো লিখিনি, অন্য কিছু একটা লিখছি। আচ্ছা, ওয়েব ব্রাউজারের মূল ফাংশনটা কি? যদিও একটা অ্যাপস, মূল ফাংশনটা হচ্ছে তোমার সার্ভার থেকে যে ডকুমেন্টস গুলো আসে ওই ডকুমেন্টস গুলোকে অনুবাদ করে তোমার স্ক্রিনে প্রদর্শন করা। এটা মূলত ওয়েব ব্রাউজারের মূল ফাংশন। তো পরীক্ষার যদি সংজ্ঞা আসে হোয়াট ইজ ওয়েব ব্রাউজার, বলতে ওয়েব ব্রাউজার হচ্ছে মূলত একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার সাহায্যে ওয়েব ডকুমেন্টস বলতে ইমেজ, অ্যানিমেশন, গ্রাফ, চার্ট, ডক ফাইল, এটাকে আমরা বলি টিএক্সটি ফাইল, পিডিএফ ফাইল বা যে কোনো ধরনের ফাইল আমরা যে ব্রাউজারের মাধ্যমে প্রদর্শন করতে পারি বা যে সফটওয়্যারের মাধ্যমে ওয়েবসাইটে প্রদর্শন করতে পারি তাকে বলা হচ্ছে ওয়েব ব্রাউজার। এরপরে আসি স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। এটা তো মনে হচ্ছে আদমদীর কোশ্চেনেরা কপি করছে, আদমদীতে সেম কোশ্চেন আসছে প্রায়। স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে এস্টাবলিশ করার পরে চেঞ্জ করা যায় না ডাটা। হ্যাঁ, স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যে সমস্ত ওয়েবসাইটের ডেটা এর মান রান টাইমে চেঞ্জ হয় না। রান টাইমে বলতে ওয়েবসাইট লোডিং অবস্থায়, ওয়েবসাইট লোডিং অবস্থায় চেঞ্জ না হলে সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর যদি ওয়েবসাইট রানিং অবস্থায় চেঞ্জ হয় সেটাকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। যেমন তোমাদের আমি সরাসরি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি একটা এখানে ওয়েবসাইটে চলে যাচ্ছি, ESPN ক্রিকইনফো। এখন যে T20 বিশ্বকাপ হচ্ছে তোমাকে দেখছো কেউ? না স্যার। দেখা হয় না। আচ্ছা আচ্ছা, আমি একটা ওয়েবসাইটে এখানে লগ ইন করেছি। লগ ইন বলতে ওয়েবসাইট আমি এখন ভিজিট করেছি। ওয়েবসাইটের নাম হচ্ছে এই যে এই কর্নারে এই নামটা, এই নামটা কি লেখা আছে? একদম পড়ো, কি লেখা আছে? www.espcricinfo.com। ESPNcricinfo.com, রাইট? আচ্ছা, এটা একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা স্ট্যাটিক না ডাইনামিক সেটা একটু পরে বুঝতে পারবো। আচ্ছা, এখানে এই ওয়েবসাইট কি রানিং মোডে আছে না? এই ওয়েবসাইটটা হচ্ছে আমার স্ক্রিনের সামনে বা আমার চোখের সামনে কিন্তু ওয়েবসাইটটা এখন রানিং মোডে আছে, রাইট? জি স্যার। ঠিক আছে। আচ্ছা,
এখন দেখো এই ওয়েবসাইটে অলরেডি একটা ইনিংস হয়ে গেছে পাকিস্তান এবং নামিবিয়া, তার ভিতরে পাকিস্তান অলরেডি রানিং, এটা বলতে ইনিংস ব্রেক লিখছে, এখন ব্রেক দিছে, আর বাকি দুইটা ম্যাচের অলরেডি ফলাফল দেখা দিয়েছে বাংলাদেশ আর সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা জিতে গেছে, আর এটা হলো এসএলিআর বিওটি, এটা আমি জানি না কোন কোন টিম, বতসোয়ানা, বিওটি হলো বতসোয়ানা, মেবি এটা আফ্রিকার একটা দেশ, আর এটা মেবি সালভেতর হতে পারে, এটা আফ্রিকান দেশ হতে পারে। আচ্ছা নাও এই ওয়েবসাইটটা কি ওয়েবসাইট? স্টাডি ফর ডায়নামিক্স। বলো তো ওয়েবসাইটটা কি ওয়েবসাইট? স্টাডি ফর ডায়নামিক্স, ডায়নামিক ওয়েবসাইট। কি ওয়েবসাইট এটা? এটা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট, কারণ এই ওয়েবসাইটের ডেটার মান অলরেডি পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল? এখানে এদের প্রতিনিয়ত খেলার স্কোর আপডেট হচ্ছে, অর্থাৎ এখানে প্রতিনিয়ত ডেটাগুলা আপডেট করার অপশন আছে, এবং একটা ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড আছে, অর্থাৎ যখনই কোনো একটা ডেটা এন্ট্রি করা হচ্ছে তখন সেই ডেটা এই ওয়েবসাইটে অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। এই জন্য এই ওয়েবসাইটটাকে বলা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট। কি বলা হচ্ছে? ডায়নামিক ওয়েবসাইট। পৃথিবীতে 99% ওয়েবসাইট ডায়নামিক, হাতে গোনা 1-2% ওয়েবসাইট স্ট্যাটিক, যেগুলা ডেটা মানে একদম ফিক্সড করে দেওয়া হয়। অর্থাৎ কোম্পানি যখন ওয়েবসাইটটা বিল্ড করে বা তৈরি করে তারপর থেকে ওইটা আর সাধারণত পরিবর্তন করে না। তো এটা এমন একটা ওয়েবসাইট যেটা স্ট্যাটিক ওয়েবসাইট, যেখানে ডেটাগুলা একবার লোড করার পরে যখন পরিবর্তন করতে হয় তখন তোমার পুনরায় আবার সার্ভারে লগ ইন করে অ্যাক্সেস নিয়ে তারপরে আবার আলাদা করে পরিবর্তন করতে হয়। তাহলে পরিবর্তনটা আসলে কিভাবে হচ্ছে? যেমন দেখো অলরেডি এই ওয়েবসাইট রানিং অবস্থায় একটা বিজ্ঞাপন ছিল আগে, সেই বিজ্ঞাপনটা এখানে আছে। আর আগের বিজ্ঞাপন কি পরিবর্তনের, নতুন বিজ্ঞাপন আসছে না? তার মানে কি ডেটাগুলো রান টাইমে পরিবর্তনশীল। রান টাইম বলতে চলমান অবস্থায় ডেটাগুলো পরিবর্তনশীল। কল্ড ডায়নামিক ওয়েবসাইট। ক নম্বর বলছে উদ্দীপকের লিস্টের ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো। এখানে এই লিস্টটাকে ওয়েব পেজে দেখাতে হবে। তাহলে এই লিস্টের ভিতরে প্রথমে যেগুলো দেওয়া আছে এই লিস্টটাকে বলা হচ্ছে ইউএল। ইউএল মান হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। বলো তো ইউএল টাইপ কি হবে? স্কোয়ার। স্কোয়ার। আর বাংলা, ইংলিশ, আইসিটি এগুলোকে বলা হবে কি? লিস্ট আইটেম। কি বলা হবে? লিস্ট আইটেম। লিস্ট আইটেম। কম্পালসরি সাবজেক্ট, এটার নিচে আন্ডারলাইন দেওয়া আছে। এইটা মোটামুটি এটা সবাই পারবে আমার বিশ্বাস, সেটা খুব বেশি অসুবিধা হবে না। তবে এক্স্যাক্টলি এইভাবে আসবে না। কেন আসবে না বলি, কারণ যখন তুমি লিস্ট তৈরি করবা তখন তোমার অটোমেটিক্যালি কম্পালসরি সাবজেক্টের লেখাটা উপরে উঠে চলে যাবে। কিভাবে দেখো, আমি সরাসরি তোমাকে কোডিংটা লিখে দেখাচ্ছি। স্যারদের আসলে প্রশ্ন করার সময় কোডিং লিখে রান করিয়ে তারপরে প্রশ্ন করা উচিত ছিল, তাহলে হয়তো বা সঠিক ভাবে তারাও কোশ্চেনটা তৈরি করতে পারতো। আচ্ছা, এখানে যদি লিস্ট আছে, আমি এখানে লিখলাম ইউএল টাইপ স্কয়ার, তারপরে হচ্ছে সবগুলোই হবে ইটালিক, এখানে আই ট্যাগ ইউজ করলাম, আই, এন্ড লাস্ট হচ্ছে আমি আই ট্যাগ ক্লোজ করে দিব, স্ল্যাশ আই। কি দেওয়া ছিল? বাংলা, ইংলিশ, আইসিটি। বাংলা, ইংলিশ, বাংলা, ইংলিশ, তারপর আইসিটি। আচ্ছা, এরপরে তোমার এখানে আই ট্যাগটা এবার ক্লোজ করে দাও।
আমরা আগে দেখি যে ইন্ডিভিজুয়ালি না লিখে একবারে কম্বাইনলি আই ট্যাগ লিখলে সেটা কাজ করবে কিনা, অনেক সময় কাজ না করতে পারে। সেটা আমি একটু জাস্ট সেভ করে এটাকে আমি স্যার ইটালিক ট্যাগ দেওয়া লাগবে না? এই যে আই দিলাম, ইটালিক আই মানে কি? জি স্যার দেখছি। আচ্ছা, ওটা ছিল আমাদের ডেস্কটপে। ডেস্কটপে ছিল হচ্ছে সারিকা ব্যাস, তারপরে ছিল লিস্ট। আচ্ছা, এখানে কি ইটালিক হয়েছে? জি স্যার। ওকে। না, প্রশ্ন হচ্ছে ওখানে লেখা ছিল, দেখো কোশ্চেনটাকে দেখে নাও। কোশ্চেনটা যেভাবে সেট আপ করা হয়েছে কম্পালসারি সাবজেক্ট যেটা আন্ডারলাইন করে তার ঠিক নিচে হবে। আমি যদি এই জায়গাটাতে তোমার সরি যদি আমি এই জায়গাটাতে ইউ ট্যাগ ইউজ করতাম, ইউ মানে কি আন্ডারলাইন, তারপরে বোল্ড ট্যাগ ইউজ করতাম, বোল্ড আর স্ট্রং, এরপরে এখানে লিখতাম কম্পালসারি সাবজেক্ট। এম পি ইউ এল compulsory subject. Okay. তারপরে U tag close, তারপরে B tag close slash B. লেখাটা মনে হয় একটু বড় আছে। কম্পালসারি সাবজেক্টের লেখাটা শুধুমাত্র বোল্ড করলে হবে না, এটা বড় করতে হবে। মানে আমাকে এখানে হেডিং ইউজ করতে হবে, হেডিং 2 H2, এখানে আমি H2 ইউজ করলাম, H2। এটাকে আমি রান করে ফেলি ব্রাউজার থেকে। বেশি বড় হয়ে গেছে, H2 দিলে হবে না, আমরা একটু কমাই আসি। আমাদের লেখার সাইজ আরো কমাইতে হবে, তার মানে এটাকে আমরা হেডিং করে দিতে পারি, হেডিং 4। আচ্ছা, এখন দেখো আমাদের প্রশ্নে কি এক্সাক্ট এইভাবে দেওয়া ছিল? জি স্যার। ভালো করে লক্ষ্য করো তো, এক্সাক্ট কি এইভাবে আছে? কম্পালসারি সাবজেক্টের নিচে বাংলা, ইংলিশ, আইসিটি এর ভিতরে এই যে গ্যাপটা, এই গ্যাপটা কি এত ক্লোজ ছিল? না স্যার। তাহলে প্রশ্ন করার সময় শিক্ষকদের অবশ্যই উচিত ছিল এটা কোডিংটাকে, আউটপুট যেটা আসবে এটাকেই কপি করে প্রশ্নে বসিয়ে দেওয়া। এখানে এই যে গ্যাপটা আসছে, কেন আসছে? অনলি ফর লিস্ট। লিস্ট ট্যাগের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে তোমার একটা লিস্ট যখন তৈরি হয় তখন একটা গ্যাপ তৈরি হয়, একটা স্পেস তৈরি হয়, কিন্তু প্রশ্নে কি স্পেস দেওয়া আছে? দেওয়া নাই, এটা দেওয়া উচিত ছিল। এই জন্য সবসময় যেটা আমরা করি আমাদের আধুনিক প্রশ্নে যেটা করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কোডিংটাকে লেখা হয়, কোডিং লিখে সেই আউটপুটটাকেই মূলত প্রশ্নে দেওয়া হয়। আমি এখানে কোনো লাইন ব্রেক দিই নাই, তারপরে কিন্তু এই শুধু লিস্ট আইটেমের যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এই বৈশিষ্ট্যের কারণে মূলত একটা গ্যাপ তৈরি হয়। ঠিক আছে, ওকে। ঈশা জয়েন করছো, ঈশা ভালো আছো? ঈশা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে। এরপরে দেখো অ্যাডমিশন 2021-22 বলতে উদ্দীপকের টেবিলটি ওয়েব পেজে প্রদর্শন পূর্বক প্রদর্শিত লোগোর উপর ক্লিক করে www.abccollege.edu.bd ওয়েবসাইটে ভিজিট করার জন্য HTML কোড লিখে উক্ত ট্যাগের ভূমিকা বিশ্লেষণ করো। স্যার এত বড় কোশ্চেন দ্বারা কি বুঝাইছে? এটা বুঝিয়েছে যে টেবিলটা ওয়েব পেজে প্রদর্শনের জন্য তোমাকে তো আগে কোড লিখতেই হবে এবং
তোমাকে ওই যে লোগো যেখানে আছে ওখানে হাইপারলিংক করতে হবে। হাইপারলিংকের মাধ্যমে তোমার www যে ওয়েবসাইটের নাম দেওয়া আছে নিচে ওই ওয়েবসাইটের ভিজিটিং ওয়েবসাইটের ইউআরএল অ্যাড্রেসে লিংক আপ করতে হবে। লিংক আপ করতে হবে কার মাধ্যমে? লোগোর মাধ্যমে। এই লোগোর মাধ্যমে মূলত লিংক আপটা করতে হবে। আর লোগোর নামটা ছিল logo.png এবং ট্যাগের ভূমিকা ব্যাখ্যা করতে হবে। এখানে মূলত অ্যাঙ্কর ট্যাগের ভূমিকা ব্যাখ্যা করতে হবে, কারণ এখানে যখন তুমি লিংক আপ করবা তখন অবশ্যই তোমাকে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। অ্যাঙ্কর ট্যাগের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। অ্যাঙ্কর ট্যাগ যদি তুমি ব্যাখ্যা করতে না পারো তাহলে কিন্তু এখানে ফুল মার্ক আসবে না। তোমাকে এ ট্যাগের ব্যাখ্যা করতে হবে। এ মানে কি ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, তো আমি এটাকে দেখা দিচ্ছি কিভাবে আমরা দ্রুত কোডিংটা করতে পারি। আমি নতুন একটা উইন্ডো তৈরি করলাম। শুরু করি HTML থেকে। HTML তারপরে হচ্ছে সেভ করে নি, সেভ অ্যাজ। ACDC CT বা ক্লাস টেস্ট টেবল ডট HTML সেভ করে দিলাম। HTML তারপর হচ্ছে HTML এর লেখার নিয়মটা মনে আছে? এরপরে কি লিখতে হয় বলো তো? হেড, তারপরে টাইটেল, তারপরে হেড ক্লোজ করতে হবে স্যার। আমি লিখলাম ACDC আনোয়ার গার্লস কলেজ। ACDC টেবল পেজ ডট HTML। SADC হবে। ACDC রাইট, শহীদ আনোয়ার। ওকে, নাও টাইটেল শেষ করি। আমার খুবই ঠান্ডা ঠান্ডা ভাব আছে, গলা খুসখুস করছে তো, বেশি জোরে কথা বললে কাশি লাগছে, জোরে কথা বলতে পারছি। বডি, এরপরে টেবল বর্ডার পজ টু কি লিখতে হবে? ডাবল কোটেশন 1। ঠিক আছে, তারপর লিখতে হবে সেল স্পেসিং 0 লিখতে হবে। ওকে, এরপরে লিখতে হবে ক্যাপশন। লিখতে হবে ক্যাপশন অ্যালাইন ইকুয়ালস টু ডাবল কোটেশন টপ লিখতে হবে। ক্যাপশন অ্যালাইন ডাবল কোটেশন টপ। এরপরে ছিল টেবিলের রো, টেবল হেড TH এর ভিতরে ছিল কল স্প্যান 2 ছিল এবং TH এর ভ্যালু ছিল হচ্ছে তোমাদের এই ক্যাপশনটা দেখে আছে, ক্যাপশন ছিল হচ্ছে অ্যাডমিশন 2021-22। ক্যাপশনটা লিখি আমরা অ্যাডমিশন 2021-22। তারপরে ফ্ল্যাশ ক্যাপশন। ওকে, তারপরে ছিল দেখো রিক্রুটমেন্টস, তারপরে এই রোতে ঢুকতে হবে লোগোতে, তাই না? রিকোয়ারমেন্টস, আমরা এখন যেটা করব কল স্প্যান টু রিকোয়ারমেন্টস। তারপরে হচ্ছে ক্লোজ করে দাও।
প্লাস টিএইচ। এরপরে যেটা করতে হবে এই রো এর মধ্যে টিডি রো স্প্যান ইকুয়ালস টু ডাবল কোটেশন 5। তুমি কি আমার লেখাটা বুঝতে পারছো? কেন আমি এটা লিখছি রো স্প্যান 5? পাঁচটাকে অ্যাড করা হয়েছে। হ্যাঁ, আর হাইপারলিংক HREF equals to double quotation www.abccollege. যেটা ছিল ওটা লিখে দিতে হবে abccollege.edu.bt ডাবল কোটেশন ক্লোজ, হাইপারলিংকের অ্যাড্রেস, তারপরে ইমেজ হবে img ট্যাগ img src source equals to লোগোর নাম ছিল হচ্ছে logo.png এরপরে তোমাকে এটা ক্লোজ করতে হবে /a, তারপরে টিডি ক্লোজ করতে হবে, টেবল ডেটা ক্লোজ, তারপরে ক্লোজ করতে হবে টিআর। 1 নম্বরের কাজ শেষ। এখন সেকেন্ড রো শুরু হবে। সেকেন্ড রো এর মধ্যে দেখো দেওয়া আছে টেবল ডেট, টেবলটাকে হাইলাইট করা হয়েছে সেকেন্ড রোতে। সেকেন্ড রো এর মধ্যে দেওয়া আছে গ্রুপ জিপিএ। তো যে গ্রুপ লিখবো আমরা, তাহলে /th ডুপ্লিকেট করে দিচ্ছি আমি, ডুপ্লিকেট করে দাও। এখানে লিখো জিপিএ গ্রুপ জিপিএ, তারপরে হচ্ছে বাকিগুলো আছে খুবই কমন, সেম টাইপের লিখে দিতে হবে, কিন্তু এটা আবার টিএইচ এর মধ্যে হবে না, ওটা টিডি এর মধ্যে হবে। এটা বলো তো কেন টিডি এর মধ্যে হবে? এই সেম টাইপের লেখাটা আমি যদি নিচে পেস্ট করে দিই, তাহলে আমরা এখানে এখন টিএইচ এর জায়গায় লিখবো টিডি টেবল ডেটা। আগে আমরা লিখেছিলাম টিএইচ, কিন্তু এখন লিখবো টেবল ডেটা। কেন লিখবো? কারণটা হচ্ছে আমাদের টেবলটা একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবা। টেবলের মধ্যে গ্রুপ, ডিপিএ এবং রিকোয়ারমেন্টস এই তিনটা ওয়ার্ডকে দেখো হাইলাইট করা হয়েছে, মানে মোটা করা হয়েছে, অর্থাৎ ওটা টেবলের হেড। আর বাকি যেটা আছে হিউম্যানিটিজ, সায়েন্স, বিজনেস স্টাডিজ, এগুলো হচ্ছে তোমার নর্মাল টেক্সট। তো এটার জন্য আমরা শুধুমাত্র টিডি বা টেবল ডেটা ব্যবহার করব। ঠিক আছে? কি কি ছিল একটু বলো আমাকে। এখানে ছিল হিউম্যানিটিজ, তারপরে কি ছিল 3.50 প্লাস। এটা কপি করি, কপি করে বসিয়ে দিই, সেম টাইপের লেখা। এখানে লেখা ছিল বিজনেস স্টাডিজ, এখানে জিপিএ ছিল 4.50। ওকে, আবার সেম টাইপের লেখা পেস্ট করে দিচ্ছি। সায়েন্স জিপিএ ছিল মেবি 5। তো ঠিক আছে লেখাটা? জি স্যার। এইভাবে লিখেছো না? আচ্ছা, একটু কথা বলি। এখানে আমাদের এবিসি কলেজের ঠিক নিচে দেখো লাইন ব্রেক দেওয়া লেখা আছে, লোগোর ঠিক নিচে এবিসি কলেজ লেখা আছে। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের এবিসি কলেজটাকে ব্রেক দিয়ে নিচে নিয়ে আসতে হবে। এই যে logo.png অ্যাঙ্কর ট্যাগ শেষ করার পর এখানে লাইন ব্রেক দিতে হবে। লাইন ব্রেক দিয়ে তারপরে নিতে হবে, আমি ঠিক এর নিচে দিয়ে দিচ্ছি, এখানে দিতে পারো লাইন ব্রেক, এমটি ট্যাগ স্ল্যাশটা হবে পরে। ওকে,
লাইন ব্রেক দিবা, লাইন ব্রেক দেওয়ার পরে এখানে হবে এবিসি কলেজ। তারপর টিডি ক্লোজ করতে হবে, ঠিক আছে। তারপরে সেকেন্ড রো শুরু হবে, আবার সেকেন্ড রো, দিস থার্ড রো, দিস ফোর্থ রো, ফিফথ রো। আমাদের সমস্ত টেবিলটা শেষ, এখন টেবিল ক্লোজ করতে হবে। টেবিল, এরপরে কি হবে বলো? স্ল্যাশ এইচটিএমএল। বডি স্যার ক্লোজ করব না? ও হ্যাঁ, খুব ভালো কথা বলেছো। বডিতে ব্ল্যাঙ্ক ক্লোজ করলে হবেই না, টেবিল ক্লোজ করতে হবে, বডি ক্লোজ করতে হবে, দেন এইচটিএমএল স্ল্যাশ বডি। নাও তাহলে মোটামুটি কোডিং লেখা শেষ। এখন এই কোডিং এর ক্ষেত্রে একটা বিষয় বলি, যে abccollege.edu.bd এই নামে আদৌ যদি কলেজ না থাকে তাহলে কিন্তু লোগোয় ক্লিক করলে আমার এখানে ব্রাউজারে শো করবে না। যদিও প্রশ্নের ভিতরে দেওয়া আছে, প্রশ্নের ভিতরে দেওয়া আছে, এখানে আমি সার্চ করে দেখি এই নামে কোনো কলেজ আছে কিনা। না, এবিসি কলেজ নামে আপাতত কোনো কলেজের ওয়েবসাইটের এখানে শো করছে না। এখানে আছে কিছু কলেজ এরকম নামে আসছে, কিন্তু মূল বিষয়টা এটা না। মূল বিষয়টা হচ্ছে কোডিংটা ঠিকভাবে লিখতে পারছো কিনা। তাহলে এটা হচ্ছে আমাদের মূল কোডিং। আমরা সেভ করে আমি তোমাদের রান করে দেখাচ্ছি। এটা ছিল acgc table.html নামে। এটা হচ্ছে আমাদের টেবিল। এখন দেখে আসি আমাদের অ্যাডমিশন ডট, এটা ছিল একটু হাইলাইটস করা হয়েছে অ্যাডমিশনটাকে। তাহলে অবশ্যই আমার কোডিং এর এখানে অ্যাডমিশনের এটাকে আমাকে হাইলাইটস করতে হবে। সেটা হচ্ছে হেডিং 5 দিয়ে আমি হাইলাইটস করি, হেডিং 5 or হেডিং 5 দিয়ে হাইলাইটস করে দাও। হেডিং কয়টা আছে বলো তো? মোট 6টা, H1 থেকে H6, ঠিক আছে। এখানে হেডিং দেওয়া যাবে না, হেডিং দিলে পরে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। এখানে বোল্ড দিতে হবে, বোল্ড। এটাকে বোল্ড দাও, এখানেও বোল্ড দাও। বোল্ড দাও, তাহলে লেখাটা গ্যাপ হবে না এখানে, ঠিক আছে। এখন বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, এবিসি কলেজের লোগোটা এখানে আসছে না কেন বলো তো? এখানে তো ইমেজের একটা ছিল। এখানে একটা ইমেজ আসবে, কিন্তু ইমেজটা দেওয়া ছিল logo.png নামে। এই লোগোটা আমার আদৌ কিন্তু নাই, আমাকে ওই লোগোটা নিয়ে আসতে হবে। আমার এখানে এই লোগোটা নিয়ে আসতে হবে, এই যে লোগোটা, এখানে যে লোগোটা আছে, এই লোগোটা কোথাও কোনো একটা ওয়েবসাইট থেকে ধরে নাও, যদি আমি প্র্যাকটিক্যালি দেখাতে চাই তাহলে অবশ্যই আমাকে একটা লোগো নিয়ে আসতে হবে। ধরে নাও একটা লোগো আমি নিলাম, একটা কারের লোগো, ঠিক ওই টাইপের দেখতে এরকম একটা লোগো আমি নিয়ে নিচ্ছি। এই টাইপের লোগো, এটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি সেভ করে দিচ্ছি, এই যে আমাদের এই ফোল্ডারে সেভ করে দিচ্ছি। সেভ ইমেজ। এখানে ওই নামটা লিখে দিচ্ছি, logo.png। আচ্ছা, এটা আবার পিএনজি টাইপ হবে না, কারণ হচ্ছে এই লোগোটার অলরেডি ফরম্যাট কি দেওয়া আছে। এখানে কি লেখা আছে? সেভ এস জেপিইজি। আমাকে এখানে কার লোগো পিএনজি লিখতে হবে, পিএনজি টাইপের লোগো নিতে হবে। এগুলো পিএনজি টাইপের লোগো, ঠিক আছে। আমি ধরুন এই লোগোটা দিচ্ছি এখানে,
এবার কারের সামনে এরকম লোগো থাকে, এটা হলো পিএনজি টাইপের একটা ইমেজ। সেভ ইমেজ অ্যাজ, আচ্ছা এখানে লিখলাম যে লোগো নামে সেভ করলাম। দেখো এই জায়গায় একটু তোমরা পড়ো, এই জায়গায় কি লেখা আছে? আমি লোগো নামে সেভ করছি, বাট কি লেখা হয়ে গেছে এখানে? লোগো ডট পিএনজি। পিএনজি, কারণ অলরেডি ওর ফাইলের ফরম্যাটটা হলো পিএনজি টাইপ। ঠিক আছে, এখন এখন যে লোগো ডট পিএনজি এই জায়গায় এখন কাজ করবে ব্রাউজারে। কোথায় ছিল? সেটা হলো এখানে, সরি এইটা না, এই টেবিলটা। লোগো আসছে। জি স্যার। এখন লোগোর সাইজ তো বড় হয়ে গেছে, ছোট করতে হবে। ছোট করতে হবে কিভাবে? উইথ হাইট কমাইতে হবে। হাইট কমাতে হবে। তা আমরা এখানে উইথ দিব, WIDTH, উইথ ইকুয়ালস টু দিচ্ছি ধরো নাও 80 পিক্সেল, আর হাইট দিব হচ্ছে 100 পিক্সেল। এখন সেভ দাও, সেভ দিয়ে রিফ্রেশ। এখন ঠিক আছে? জি স্যার। এই টেবিল সম্পর্কিত প্রশ্নগুলা পরীক্ষাতে আসবে। এই টেবিল সম্পর্কিত প্রশ্নগুলা এখন দেখো, এখানে যখন আমি মাউসের পয়েন্টার নিয়ে যাচ্ছি, ঠিক আছে, আমি ঠিক যখনই লোগোর উপরে পয়েন্টার নিয়ে যাচ্ছি তখন দেখো নিচে একটা লেখা শো করছে। এই লেখাটা কি লেখা আছে? আমি আবার নিয়ে যাচ্ছি পয়েন্টার, দেখো নিচে লেখা আছে না যে ফাইল কোলন /c ইউজার ইকুয়াল রাজু ডেস্কটপ সারিকা ব্যাচ, তারপর লেখা আছে www.abccollege.edu.bd। এটা হচ্ছে মূলত একটা হাইপারলিংক। জি স্যার। এটা মূলত একটা হাইপারলিংক কন্টেন্ট। এটাই তোমার বলেছে প্রশ্নে উদ্দীপককে, এটাই বলা হয়েছিল ঘ নম্বরে। ঘ নম্বরে বলা ছিল যে হচ্ছে যে আমি লোগোর উপরে ক্লিক করব, ক্লিক করলে abccollege.edu.bd নামের ওয়েবসাইটটা ওপেন হবে, এবং এখানে ওই ট্যাগের ব্যাখ্যা লিখতে হবে, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ। এখানে যে ট্যাগ দিয়ে আমি হাইপারলিংক করছি এই ট্যাগের নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর মানে হলো এই ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের ব্যবহারের মাধ্যমে মূলত আমাদের এই ব্যাখ্যাটা লিখতে হবে যে কিভাবে একটা ওয়েবসাইটটাকে হাইপারলিংক করা হয়। তো ওকে, আজকে যতটুকু শেষ করলাম। আজকে আমি চাইছিলাম অধ্যায় নাম্বার 5 এর সেকেন্ড লেকচারে আমি চাইছিলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শেষ করা, অ্যাসেম্বলি হাই লেভেল এগুলা শেষ করার জন্য। কিন্তু আজকে যেহেতু কালকে আদমজির পরীক্ষা আছে, তো এই জন্য আজকে অনেকে জয়েন করবে না। কালকে পরীক্ষা আছে, বড় একটা এক্সাম ওদের। স্যার ঘ নম্বরের আনসারটা টিক দিয়ে দিন গ্রুপে। কোন নাম্বার? স্যার ঘ নম্বরের আনসার হচ্ছে এইটাই, এই কোডিংটা আমি দিয়ে দিব, এটা বলছো? জি স্যার। আচ্ছা, কোডিংটা দিয়ে দিব, এবং এর পাশাপাশি শুধু এই কোডিং দিলে হবে না, কিন্তু এই কোডিং এর সাথে সাথে আরো অনেক বিষয় কিন্তু জড়িত এখানে। তোমাকে আনসার লিখতে হবে, ওর ব্যাখ্যা লিখতে হবে। কোনটার ব্যাখ্যা বলো তো? এই যে অ্যাঙ্করটা, হ্যাঁ তুমি যে অ্যাঙ্করটা ছবি, হ্যাঁ ওইটার ব্যাখ্যা লিখতে হবে। ঠিক আছে, আমি এখন গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপ থেকে দেখে নাও। আচ্ছা, গ্রুপ চেক করো, পেয়েছো? জি স্যার। ওকে, তাহলে আজকে যতটুকু পড়িয়েছি বাসায় প্র্যাকটিস করো। মনে রাখবো অধ্যায় নাম্বার 4 থেকে বোর্ড এক্সামে একটা উদ্দীপক থাকবে, এবং একটা উদ্দীপকে তুমি খুব সহজেই কিন্তু 4 মার্ক পেয়ে যাবা। ঠিক আছে, এই জন্য কোডিংটা বাসায় প্র্যাকটিস করে বেশি। আজকের মতো ক্লাস শেষ করছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ।
স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।